আমরা তো এতদিন মঙ্গল গ্রহের কথাই শুনে এসেছি তাই না? দশকের পর দশক ধরে আমাদের স্বপ্ন ছিল ওই লাল গ্রহকে নিয়ে। কিন্তু হঠাৎ করেই এলন মাস্ক আমাদের ফোকাসটা ঘুরিয়ে দিচ্ছেন পৃথিবীর সবথেকে কাছের প্রতিবেশী অর্থাৎ চাঁদের দিকে। ভাবুন একবার, শুধু একটা ঘাঁটি নয়, চাঁদের বুকে আস্ত একটা স্বয়ংসম্পূর্ণ শহর তৈরির অবিশ্বাস্য পরিকল্পনা। তো এই হঠাৎ ইউটার্নটা কেন? চলুন এই মহাকাশীয় পরিকল্পনার গভীরে ঢোকা যাক। ইলন মাস্কের এই কথাটা শুনলেই বোঝা যায় তার চিন্তাভাবনাটা ঠিক কোন লেভেলের। তিনি এমন একটা ভবিষ্যতের স্বপ্ন দেখেন যেখানে মানবজাতি শুধু পৃথিবীতেই আটকে থাকবে না। আর এই বিশাল স্বপ্নটা সত্যি করার জন্য তার কাছে এখন মঙ্গলের চেয়ে চাঁদকে বেশি বাস্তবসম্মত আর দ্রুত পদক্ষেপ বলে মনে হচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই, যে মানুষটা এতদিন ধরে মঙ্গলকে আমাদের সেকেন্ড হোম বানানোর কথা বলে এসেছেন, তিনি হঠাৎ করে চাঁদের দিকে ঝুঁকছেন কেন? লাল গ্রহের চেয়ে আমাদের এত চেনা চাঁদটা হুট করে এত ইম্পর্ট্যান্ট হয়ে গেল কিভাবে? এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর সেটা কিছু কৌশলগত এবং অর্থনৈতিক বাস্তবতার মধ্যে লুকিয়ে আছে। আজকে আমরা ঠিক এই ব্যাপারগুলোই এক এক করে দেখব। প্রথমে বোঝার চেষ্টা করব কেন হঠাৎ চাঁদের দিকে এই ঝোঁক। তারপর দেখব স্টারশিপ টেকনোলজি কিভাবে এই স্বপ্নকে সত্যি করতে পারে, আর চাঁদের ওই কঠিন পরিবেশে টিকে থাকার চ্যালেঞ্জগুলোই বা কী। এরপর আসবে কম গ্র্যাভিটির প্রশ্ন, চাঁদের অর্থনীতির নতুন দিক। আর সব শেষে আমরা দেখব এটা কি আসলেই একটা শহর গড়ার প্ল্যান, নাকি পুরোটাই একটা অসম্ভব স্বপ্ন। তাহলে চলুন শুরু করা যাক প্রথম সেকশন দিয়ে, চাঁদের দিকে এই আকস্মিক মোড়। কেন মঙ্গল গ্রহ এখন অপেক্ষা করতে পারে? পার্থক্যটা একবার দেখুন। মঙ্গলে যেতে হলে ২৬ মাস পর পর একটা সুযোগ আসে, আর যাত্রাপথের সময় লাগে কয়েক মাস। অন্যদিকে চাঁদে যাওয়া আশা করা যায় মাত্র ৩ দিনে। এই একটা ছোট্ট তথ্যই কিন্তু পুরো গেমটা চেঞ্জ করে দেয়। এর মানে হলো চাঁদে প্রায় লাগাতার সাপ্লাই পাঠানো যাবে, নতুন টেকনোলজি অনেক দ্রুত টেস্ট করা যাবে, আর এমার্জেন্সিতে ফিরে আসাও অনেক সহজ। মানে মঙ্গলের চেয়ে রিস্ক অনেক কম, আর প্ল্যানটাও অনেক বেশি বাস্তব। কিন্তু আসল কারণটা আরও অবাক করার মতো, আর সেটা হলো অর্থনীতি। আরও নির্দিষ্ট করে বললে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। পৃথিবীতে বড় বড় এআই ডেটা সেন্টার চালাতে যে পরিমাণ পাওয়ার লাগে আর সেগুলো ঠান্ডা রাখতে যে ব্যবস্থা করতে হয়, তা একটা বিশাল চ্যালেঞ্জ। মাস্কের প্ল্যান হলো এই সমস্যার সমাধান মহাকাশে। চাঁদে তো প্রায় সবসময় সোলার পাওয়ার পাওয়া সম্ভব, আর চারপাশের ভ্যাকিউম তো একটা ন্যাচারাল কুলিং সিস্টেমের মতো কাজ করে। আইডিয়াটা হলো চাঁদে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করে সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ম্যাস ড্রাইভার, মানে অনেকটা রেলগানের মতো প্রযুক্তি দিয়ে হাজার হাজার এআই স্যাটেলাইট লঞ্চ করা। ভাবুন একবার, এটা স্পেস এক্সপ্লোরেশনকে একটা বিশাল লাভজনক ব্যবসায় পরিণত করতে পারে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে, স্টারশিপ, যা শুধু একটা রকেট না, একটা রেডিমেড বাড়ি। এই তুলনাটা অবিশ্বাস্য। অ্যাপোলোর নভোচারীরা একটা ছোট গাড়ির থেকেও কম জায়গায় থাকতেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস অনেক বড়, কিন্তু একটা মাত্র স্টারশিপকে যখন ঘাঁটিতে কনভার্ট করা হবে, তার ভেতরের জায়গা হবে আইএসএসের থায় ২.৫ গুণ। মানে একটা রকেট লঞ্চেই আস্ত একটা স্পেস বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। তো একটা সোজা হয়ে দাঁড়ানো রকেট কিভাবে বাড়িতে পরিণত হবে? এখানেই আসছে একটা জিনিয়াস আইডিয়া, যেটাকে বলা হচ্ছে হরাইজন্টালাইজেশন। প্রসেসটা অনেকটা এরকম। স্টারশিপ প্রথমে সোজা হয়ে ল্যান্ড করবে। এরপর ক্রেন আর কেবল দিয়ে ৫০ মিটার লম্বা রকেটটাকে খুব সাবধানে মাটিতে শুইয়ে দেওয়া হবে। ব্যাস, এরপর এর বিশাল ফিউল ট্যাঙ্কগুলো খালি করে সেগুলোকে প্রেশারাইজড করে থাকার জায়গায় কনভার্ট করা হবে। একটা রকেটকে ইনস্ট্যান্ট বেসে পরিণত করার এর চেয়ে এফিশিয়েন্ট উপায় আর কি হতে পারে? এবার তৃতীয় পর্ব, ওই ভয়ঙ্কর পরিবেশে টিকে থাকার লড়াই। চাঁদের এই ধারালো বিপদগুলোকে ইঞ্জিনিয়াররা কিভাবে সামলাবেন? চাঁদের সবচেয়ে বড় বিপদটা কিন্তু চোখে দেখা যায় না, সেটা হলো রেডিয়েশন। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আমাদের কসমিক রেডিয়েশন থেকে বাঁচায়, কিন্তু চাঁদের তো সেই শিলটা নেই। এর ফলে চাঁদের সারফেসে একজন নভোচারীকে আইএসএসের চেয়ে প্রায় ২.৬ গুণ বেশি রেডিয়েশনের সামনে পড়তে হবে। লম্বা সময় ধরে ওখানে থাকাটা অনেকটা যেন একটা এক্স-রে মেশিনের সামনে সারা দিন দাঁড়িয়ে থাকার মতো। স্বাস্থ্যের জন্য যা মারাত্মক বিপজ্জনক। এর সাথে যোগ করুন তাপমাত্রার এই চরম ওঠানামা। চাঁদের দিনে তাপমাত্রা
ফোটন্ত জ্বরের চেয়েও বেশি, +120°C। আবার রাতেই তা জমে বরফ হয়ে যায় -180°তে, মানে 300 ডিগ্রির একটা বিশাল ফারাক। সব যন্ত্রপাতি আর থাকার জায়গাকে এই চরম অবস্থা সহ্য করার মতো করে বানাতে হবে। আর চাঁদের সবচেয়ে কুখ্যাত শত্রু হল এর ধুলো, মানে লুনার রিগোলিথ। এটাকে একদমই পৃথিবীর ধুলোর মতো ভাবলে চলবে না। কোটি কোটি বছর ধরে ছোট ছোট উল্কাপিণ্ডের আঘাতে তৈরি এই কণাগুলো ভাঙা কাচের মতো ধারালো। এটা স্পেস স্যুট থেকে শুরু করে মেশিনারিজ সবকিছুকেই শেষ করে দিতে পারে। আর এর মধ্যে থাকা স্ট্যাটিক চার্জের কারণে এটা আঠার মতো সবকিছুর গায়ে লেগে থাকে। এটা কতটা ভয়ঙ্কর তা একটা তথ্য থেকেই পরিষ্কার হয়ে যাবে। ল্যাবে বানানো চাঁদের ধুলো মানুষের ফুসফুসের কোষ আর ইঁদুরের নিউরনের প্রায় 90% পর্যন্ত মেরে ফেলেছে। ভাবুন তো একবার, এই অদৃশ্য কণা যদি কোনোভাবে নভোচারীর শরীরে ঢুকে যায়, তাহলে তার ফল কি হতে পারে? এবার আসা যাক চতুর্থ পর্বে, 1/6 গ্র্যাভিটির প্রশ্ন। আসল প্রশ্ন হল, মানুষ কি এই কম মাধ্যাকর্ষণের দুনিয়ায় সুস্থভাবে বাঁচতে, এমনকি বংশবৃদ্ধি করতে পারবে? বাইরের পরিবেশের চেয়েও বড় চ্যালেঞ্জ কিন্তু আমাদের নিজেদের শরীরকে নিয়ে। আমাদের শরীরটা তৈরি হয়েছে পৃথিবীর গ্র্যাভিটির জন্য। চাঁদের মাত্র 1/6 ভাগ গ্র্যাভিটিতে লম্বা সময় কাটালে আমাদের হাড়গুলো দুর্বল হয়ে পড়ে, মাসল অ্যাট্রফি হতে শুরু করে, এমনকি চোখের দৃষ্টিও স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে, কারণ শরীরটা তার স্বাভাবিক পরিবেশটাই খুঁজে পায় না। আর ঠিক এখান থেকেই একটা খুব গভীর প্রশ্ন উঠে আসছে। আচ্ছা, ধরুন চাঁদে কোনো শিশুর জন্ম হলো, সে ওই কম গ্র্যাভিটিতেই বড় হলো। তার হাড়, তার মাসল এতটাই দুর্বল হবে যে পৃথিবীর শক্তিশালী মাধ্যাকর্ষণ তার জন্য মৃত্যুর কারণ হতে পারে। মানে সে চাইলেও আর কখনো পৃথিবীতে ফিরে আসতে পারবে না। এর মানে কি আমরা অজান্তেই মানব প্রজাতিকে দুটো আলাদা ভাগে ভাগ করে দিচ্ছি? একদল থাকবে পৃথিবীতে আর একদল মহাকাশে? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও আমাদের কাছে নেই। এবার পঞ্চম পর্ব, চাঁদের বুকে নতুন গোল্ড রাশ, অর্থনীতি, রিসোর্স আর নতুন এক স্পেস রেস। মাস্কের প্ল্যান কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। 2028 সালের মধ্যেই চাঁদের সাউথ পোলে মুন বেস আলফার কাজ শুরু করা টার্গেট। আর এর পরের মাত্র 10 বছরের মধ্যে এটাকে একটা সেলফ গ্রোয়িং বা স্বয়ংসম্পূর্ণ শহরে পরিণত করার কথা ভাবা হচ্ছে। মানে মঙ্গলের জন্য যে টাইমলাইনটা 20 বছরেরও বেশি ছিল, চাঁদের ক্ষেত্রে সেটাকে প্রায় অর্ধেক করে ফেলা হয়েছে। কিন্তু এত বড় প্ল্যানে টাকা আসবে কোথা থেকে? এই চার্টটা দেখুন। নাসার পুরনো মডেল অনুযায়ী 1000 জনের একটা কলোনি বানানোর খরচ ছিল $4 ট্রিলিয়ন, যেটা প্রায় একটা অসম্ভব অঙ্ক। কিন্তু স্টারশিপের মতো রিউজেবল রকেট, মানে নিউ স্পেস টেকনোলজির হাত ধরে সেই খরচটাকে মাত্র $2 বিলিয়ন নামিয়ে আনা সম্ভব বলে ধরা হচ্ছে। আর এই বিশাল খরচের পার্থক্যটাই কিন্তু পুরো স্বপ্নটাকে বাস্তবতার কাছাকাছি নিয়ে আসছে। আর এর সাথে যোগ হয়েছে নতুন এক মহাকাশ প্রতিযোগিতা। একদিকে আমেরিকা আর তার পার্টনাররা আর্টেমিস অ্যাকর্ডসের মাধ্যমে প্রাইভেট কোম্পানিগুলোকে চাঁদের রিসোর্স ব্যবহারের সুযোগ দিচ্ছে, আবার অন্যদিকে চীন আর রাশিয়া মিলে তাদের নিজস্ব সরকারি কন্ট্রোলে লুনার বেস বানানোর প্ল্যান করছে। মানে সেই কোল্ড ওয়ারের পর চাঁদ আবার জিওপলিটিক্যাল পাওয়ার গেমের কেন্দ্রবিন্দুতে ফিরে আসছে। তাহলে শেষ পর্বে আসা যাক। এটা কি সত্যি একটা শহর হবে, নাকি একটা অসম্ভব স্বপ্ন? চলুন আসল চ্যালেঞ্জগুলোর দিকে শেষবারের মতো একবার তাকানো যাক। দেখুন, একটা ছোট বেস বানানো হয়তো সম্ভব, কিন্তু সেটাকে 10 লক্ষ মানুষের একটা শহরে পরিণত করাটা বিশাল ব্যাপার। এর জন্য 1000টা স্টারশিপের একটা ফ্লিট লাগবে, যার মানে প্রতিদিন অন্তত 3টে করে সফল লঞ্চ করতে হবে। চাঁদে যে কৃত্রিম ইকোসিস্টেম বানানো হবে সেটা হবে খুব ঠুনকো। পৃথিবীর মতো স্বাভাবিক ব্যবস্থা তো আর সেখানে থাকবে না। সামান্য ভুলেই সব ভেঙে পড়তে পারে। তাছাড়া জীবনের জন্য জরুরি নাইট্রোজেনের মতো রিসোর্স চাঁদে প্রায় নেই বললেই চলে। আর সবকিছুর ওপরে সে $1 মিলিয়ন প্রশ্নটা তো থাকছেই। কম গ্র্যাভিটিতে মানুষ কি সুস্থভাবে বংশবৃদ্ধি করতে পারবে? এই উত্তরগুলো ছাড়া একটা শহর কিন্তু শুধুই একটা ফ্যান্টাসি। তাহলে শেষ প্রশ্নটা হলো, এটা কি মানবজাতির মাল্টিপ্ল্যানেটারি ভবিষ্যতের ব্লুপ্রিন্ট, নাকি এমন একটা বিশাল স্বপ্ন যা নিজের ভারেই ভেঙে পড়বে? এই প্ল্যানের সাফল্য বা ব্যর্থতার ওপরই হয়তো নির্ভর করছে মহাকাশে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে।